একটা রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদ নীতি নিয়ম কোনো কিছুর তোয়াক্কা না করে রাজ্যের সচিবালয় থেকে পুরোপুরি রাজনৈতিক বক্তব্য রেখে কেন্দ্রীয় সরকারকে তুরোধনা করেন ফ্যাসিস্ট, একনায়কতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক নানা বিভূষণে ভূষণে ভূষিত করেন এহেন সরকারের শাসক দল। সেই শাসক দলের যিনি সুপ্রিমো, সেই একই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী অবতারে নবান্নে বসে একেবারে বেলাগামভাবে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক সমালোচনা করে সাংবাদিক বৈঠক করেন, সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বারবার হাইকোর্টে দৌড়য়। শুধু দল দৌড়য় না, সরকারও দৌড়য়। সরকার দৌড়য়, হুজুরে একবার যদি একটা অনুমতি পাই, একটা এফআইআর যদি করতে পারি, কিন্তু কেন? এ রাজ্যে অপরাধ কম নেই, ধর্ষণ কম নেই, অপহরণ কম নেই। সে সমস্ত অপহরণ, ধর্ষণ, খুনের অভিযোগ, এমনকি নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ পেলে পুলিশ মা বাবাকে কি বলে বাড়ি ফেরত পাঠায়, তার সবটা মুখেও আনা যাবে না। এমন সরকারের পুলিশ, এমন পুলিশ বারবার একটিমাত্র লোক যার পক্ষে চাইলেও চান তো নয়, বোঝাই যায় কেন চাইতে যাবেন একজন রাজনীতি, কিন্তু চাইলেও যার পক্ষে এদেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া সম্ভবই নয়। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি রাজনীতি করেন একদিন ধরে নয়, দুদিন ধরে নয়, বহুদিন ধরে, বহু বছর ধরে, যার রাজনৈতিক ফলের গুণে এই মুহূর্তে নাকি রাজ্যের শাসক দল অনেকটা, বেশ কিছুটা গুছিয়ে নিতে পেরেছে, গুছিয়ে বসতে পেরেছে বলে তৃণমূলের অন্দরে কান পাতলে আজও শোনা যায়। সে হেন বিরোধী দলনেতার ফেস মানলাম যে তিনি বিজেপিতে চলে গেছেন, এখন আর তিনি বন্ধু নন, তিনি শত্রুই বটে, মানে রাজনৈতিক শত্রু তো বটেই, ফলে তাকে যেন তেন প্রকারণে সায়স্তা করতে হবে, কিন্তু যে কোনো উপায়, মানে আদালতে তার জন্য প্রায় প্রতিদিন দৌড়তে হবে। হুজুর একটা মামলার অনুমতি দিন। এহেন শাসক দল, এহেন সরকার যখনই তার পুলিশের কাছে শুভেন্দু অধিকারীর সভার অনুমতির জন্য কোনো চিঠি আসে, নড়ে চড়ে সোজা হয়ে শির দ্বারা টান টান করে বসে পড়েন পুলিশের কর্তারা, ফাঁক খুঁজে। কোথায় 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 খুঁজলে একটা ফাঁক বেরোবে, সবার অনুমতিটা বাতিল করতে হবে। কলকাতা থেকে বাঁকুড়া, একেবারে উত্তরবঙ্গ থেকে রাজ্যের পশ্চিম প্রান্ত পর্যন্ত একই গল্প, একই জিনিসের বারবার পুনরাবৃত্তি। কিন্তু কেন, কিসের জন্য? শুভেন্দু অধিকারীকে ভয় আছে কোনো রাজ্য সরকার? তার কনভয়ে দুর্ঘটনা ঘটে, আমরা দেখেছি একবার, দুবার, তিনবার। শুভেন্দু অধিকারীকে বারবার সংবাদ মাধ্যম, আমরা নিজেরাও প্রশ্ন করেছি, বারবার রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে দুর্ঘটনা ঘটছে। আপনি কি কোনো নিরাপত্তার আশঙ্কা করছেন? আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? সযত্নে পাশ কাটিয়ে গিয়েছেন, হেসে উত্তর দিয়েছেন, এজেন্সি আছে, আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্য আছে, সবাই মিলে দেখবেন। একবারের জন্য আঙুল তুলে বলেননি আমাকে প্রাণে মারার ষড়যন্ত্র হচ্ছে। তাকে প্রাণে মারার ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন আশঙ্কা অনেকে প্রকাশ করেছেন তার দল থেকে, কিন্তু তার মুখ থেকে একটি কথাও শোনা যায়। সেহারও শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা, তার গাড়ির অনেক পিছনে থাকা একটি গাড়ি, তার ধাক্কায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা রাস্তার পাশে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুঃখজনক মৃত্যু। এটা অভিযোগ যে ওই গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে। শুধুমাত্র এইটুকুর জন্য শুভেন্দু অধিকারীর, খুনি শুভেন্দু অধিকারীর বিচার চাই, ফাঁসি চাই ইত্যাদি বলে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে একেবারে তার বাড়ির সামনে নাকের ডগায়, যত দূর পর্যন্ত গেলে হাইকোর্টের আগের নির্দেশ রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির 100 মিটার আগে থেমে যেতে হবে, তত দূর পর্যন্ত গিয়ে প্রতিবাদ জানিয়ে আসা যায়। অথচ সেই বিরোধী দলনেতাকে খুন, ধর্ষণ, জখম, এমনকি হিংসা, যারা কি অনেকটাই নিজেদের ইচ্ছে করে তৈরি করা, পুলিশকে নিষ্ক্রিয় রেখে তৈরি করা, তার প্রতিবাদে সভা করতে দেওয়া যায় না। এই সরকার আবার মুখ বাড়িয়ে, গাল বাড়িয়ে অন্য সরকারকে ফ্যাসিস্ট বলে, স্বৈরতান্ত্রিক বলে। অধিকার আছে বলার। শুভেন্দুকে কিসের ভয় তৃণমূলের? শুভেন্দুকে কিসের ভয় সরকারের? আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
বটেই। কনভয় দুর্ঘটনায় যে গাড়িতে ধাক্কা লাগার অভিযোগ, সেই গাড়িতে ছিলেনই না শুভেন্দু অধিকারী। কনভয়ের অন্য একটি গাড়িতে ধাক্কা লাগে, তারপরও বিরোধী দলনেতাকে বিধে চলছে আক্রমণ। রাজ্যের বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারীর নামে একের পর এক অভিযোগ, তবে কোনো অভিযোগেই এখনো শুভেন্দু অধিকারীকে প্যাচে ফেলতে পারেনি সরকার। হাইকোর্টেই যেতে হয়, পুলিশের কাছে, থানায় বা এসপির কাছে গিয়ে পারমিশন পাওয়া যায় না। তাই প্রত্যেকটি ঘটনায় সে খুন খারাপি হোক বা সভা সমিতি করার হোক, আমাদের বারবার হাইকোর্টে যেতে হচ্ছে। কদিন আগে আমরা অভিযোগ করেছি বিজেপির এজেন্সি শুভেন্দুর নির্দেশে চলছে। শাসকের যেন এখন দুটো কাজ, দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের পিঠ বাঁচানো আর বিরোধী দলনেতাকে যেমন করে হোক কোনো না কোনো অভিযোগে প্যাচে ফেলার চেষ্টা। এত মরিয়া কেন শাসক দল? ভয়টা কিসের? শুভেন্দুর মিছিলের ওই ভিড়টাকে ভয়, নাকি শুভেন্দু অধিকারীর একের পর এক এনআইএ তদন্তের দাবিকে ভয়? পাছে আরও কোনো নেতা মন্ত্রীকে জেলে যেতে হয়? রিপাবলিক বাংলা। আজকের বিতর্কে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। বিরোধী মিছিল হাউসফুল, শুভেন্দু তাই চক্ষুশূল। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করিয়ে দিই। বিজেপি থেকে রয়েছেন আমার সঙ্গে শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, তৃণমূল সমর্থক। রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা এবং মুখপাত্র অনিন্দ রায়চৌধুরী, কংগ্রেস নেতা মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন নির্মল মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তবাবু, হাউসফুল দেখে চক্ষুশূল শুভেন্দু, যেখানেই যাচ্ছেন। আপনাদের তো এমনিতে আয়োজন খারাপ না, ধরুন বড় বাস আছে, শীততাপ নিয়ন্ত্রিত বাস, তারপরে অত সব তাঁবু গুনে শেষ করা যাচ্ছে না। সার্কাসের তাঁবুগুলো অনেকে বলছেন, আমি বলবো যে সার্কাস নয়, লোকে আলেকজান্ডারের তাঁবুর বর্ণনা পড়েছেন যখন এসেছিলেন গ্রিকবিদ, আমার তো ওইসব মনে পড়ে যাচ্ছে। তাই এত বড় তাঁবু, এত বীরত্বপূর্ণ সব জনসভা, যেখানে স্বয়ং যুবরাজকে সমর্থন করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পাশে দাঁড়াচ্ছেন, তারপর আপনাদের ভয় কাটছে না? কি এত ভয়? শুভেন্দু অধিকারী তো আপনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নন, আপনার তো মুখে তাই বলেন। আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন? তার সভা অনুমতি চাইতেই ক্যান্সেল। সরকার বলুন, নাহলে আমি ভাবি সুদীপ্ত সেন অনেক সময়। ঠিক আছে, আপনি এখন ব্যক্তিগত আপনি এসে থেকেই একটা মানে চালু করে দিয়েছেন, অভদ্রতা চালু করে দিয়েছেন, সেটাকে আর নিজেকে পরিচয় দেবেন না। কোন সুদীপ্ত সেন? আপনি নিজেকে পরিচয় দেবেন না। যাই হোক, সুদীপ্ত সরকার বলুন। না না, ইনি সরকার। আপনি আসলে আপনার নিজের পরিচয় দেবেন না। আপনি অশ্লীল ভাষায় বক্তব্য রাখতে চান এবং বক্তব্য রাখবেন, সেটা এখন প্রথমেই সেটা প্রমাণ করে দিয়েছেন। আমার কাছে সেটা আপনার সাথে আমার লড়াই করা না, এখানে আমাদের যে বক্তব্য সেটাকে তুলে ধরা, মানুষ সেটা নিয়ে শুনতে চায়। আপনার এসব অশ্লীল কুশ্লীল কথাবার্তা শুনতে চায়। শুনুন, একটা কথা আপনাকে বলছি, আপনি এই তো আপনি একটা ডিসকাশনটাকে নষ্ট করে দিয়েছেন, ডিসকাশনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনি আপনার এজেন্ডা নিয়ে থাকুন না, সুদীপ্ত সরকার বলুন না। সুদীপ্ত সরকার আপনি একটা অভদ্র ব্যক্তি, একটা অভদ্র ব্যক্তি। আরে অনিন্দ্যবাবু প্লিজ, আপনি একটুখানি আপনি স্ক্রিনটা দেখুন, আপনি স্ক্রিনটা দেখুন, লেখা যাচ্ছে ওখানে সুদীপ্ত সরকার লেখা। না না, আপনি একটা অভদ্র ব্যক্তি, আপনাকে তো অভদ্র ব্যক্তি, আমাকে ব্যক্তিগত আক্রমণ করে দাও। না না, অভদ্র ব্যক্তি কি? না না, ঠিক আছে, আপনি বলুন, আপনি বলুন। আপনার সাথে কেউ অভদ্রতা করবে না, আপনি বলুন। বক্তব্য রাখতে এসেছেন, আপনি আপনার দলের বক্তব্য রাখবেন, অভদ্রতা আপনি বলুন, আপনি বলুন। শুনুন, একটা কথা আপনাকে অনির্বাণদা যেটা বলতে চাই, মুদ্রা যেটা কথা হচ্ছে, আজকে যে অনুমতিটা দেয়নি এটা সিমলাপাল লোকেদের জন্য খুব ভালো ব্যাপার। তার কারণ হচ্ছে আজকে আমরা দেখেছি শুভেন্দুদা যখন কোনো পুলিশ যে অনুমতিটা দেয়নি তার পেছনে অনেকগুলো কারণ আছে। দেখুন, লোকের জন্য ভালো ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, লোকের জন্য ভালো ব্যাপার। তার কারণ হচ্ছে যখন ধরুন কোনো লোককে কোনো একটা সভা আয়োজন হয়, সেই সভার পেছনে দেখা যায় যে পরে কম্বল দেওয়া হবে, প্রেসার কুকার দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, পরে সেইটা কন্ট্রোল করতে পারে না লোকাল লিডাররা। লোকাল লিডাররা যখন কি দেয় সে তো যায় না, কিন্তু লোকাল লিডার, আমাকে বলতে দিন, লোকাল লিডাররা কন্ট্রোল না করতে পেরে সেখানে তিনজন আমি বলছি আপনি বলবেন, কিন্তু এমন হাল রাজ্যে জিনিসগুলো তো এই মুশকিল। আপনি কথা শুনেন না, বলছি এমন হাল রাজ্যের যে প্রেসার কুকার নিতে, কম্বল নিতে লোক যায়। বলতে দিন, তারপর নিজেরটা আপনি বলবেন। আপনি জিজ্ঞাসা করলেন, মাঝখানে বললেন না। নাকি ঝাড়খণ্ড থেকে আজকে এনাকে যে পারমিশনটা দেয়নি, আমরা তো দেখেছি যে এরকম ভাবে একটা জনসভার পর কি করে স্ট্যাম্পেড হয়ে মানুষ মারা গেছে।
পুলিশ কি করছিল? আপনাদের আয়োজকরা কি করছিল? সেটা বলুন, আয়োজকরা কি করছিল? তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা এসেছে, তার আগে বহু জনসভা করেছে, বহু জনসভা করেছে, চোরের মায়ের বড় গলা, জনসভা করেছে, দায়িত্ব নিয়ে জনসভা করেছে। আপনাদের আরে কি বিষয় বলবে না, এইসব গল্প করবে বলে সুবন্ধু বাবুর কনভয় যাবে, কোন বিষয়ে কনভয় যাবে, রাস্তায় একটা লোককে অ্যাক্সিডেন্ট করবে, সেই লোকটা পড়ে আছে, তাকে নেবে একটা জননেতা। আপনি কি বলছেন? একটু সুদান নিয়ে আলোচনা করুন। একটা অ্যাক্সিডেন্ট করবে, সুদানে চলে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার লোককে তাকে মিনিমাম টুকু রেসপেক্ট দেবে না, তাকে অন্তত একটা হসপিটালে করবে না, তাকে অন্তত সেই একটা জননেতা, বাংলার নেতা হতে চাইছে, চিফ মিনিস্টার হতে চাইছে, এদিকে কনভয় থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে একটা নেবে দেখার সময়টুকু পর্যন্ত পায়নি, সে তাকে হসপিটাল পৌঁছাবার ব্যবস্থাটুকু করতে পারেনি। আজকে সেই সব থেকে ওই অঞ্চলের লোক বেঁচে গেছে, এই জন্য পুলিশ এই সব দায়িত্ব নেয়নি। এবার কোর্ট যদি তাকে পারমিশন দেয়, কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ তখন বাধ্যতামূলক। এইটা আমাকে একটুখানি বলবেন না, 30 সেকেন্ড সময় আছে আপনার কাছে, ছোট্ট করে বলছি যে যেখানেই পুলিশ পারমিশন দেয় না সেখানে কোর্ট পারমিশন দেয়, মানে সেটা কোর্টের ব্যাপার, সেটা কোর্ট তো আমরা বলতে পারবো না। এই রাজ্যে পুলিশ ঠিক বুঝতে পারে না, কিন্তু পুলিশ আমাদের সরকার, যেখানে সরকার চালিত পুলিশ, সরকার কখনো এরকম চায় না পুলিশের ব্যাপার হয় না লোককে বিপদে ফেলতে, যে কে স্ট্যাম্পেড হয়ে যাবে, আসলে সরকার চায় না শুভেন্দু সভা করুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে সরকার চায় না শুভেন্দু সভা করুন, নেবে দেখবে না যে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় পড়ে আছে, সেইটুকু দেখার তার সময় নেই, সে এত ব্যস্ত, সেটা মানুষের সেবা করছে, তার জন্য অনুমতি দেননি, সাধারণ মানুষ রাস্তায় পড়ে আছে। তো আজকে সেই সব এইরকম একটা স্ট্যাম্পেড হওয়া ঘটনা আমরা বিজেপিতে দেখেছি, যে অবাক লাগে। সুদীপ্তবাবু সময় শেষ হয়েছে, এবার আমি বলি, হ্যাঁ, ভাবতেও অবাক লাগে যে আপনাদের দল প্রত্যেক বছর ঘটা করে 21শে জুলাই শহীদ দিবস পালন করে, ভাবতেও অবাক লাগে। আচ্ছা সৈকতবাবু, আপনাদের তো সরকার ছিল রাজ্যে, শহীদ দিবস তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে পালন হচ্ছে এমনটা নয়, 21শে জুলাই আগেও হতো, কি করে দিতেন বলুন তো? একটা কাণ্ডজ্ঞান নেই ওনাদের, সুদীপ্তবাবুদের। নিয়ে এলেন রাইটার্স দখল করতে, বা মহাকরণ অভিযান, দখল যদি নাও বলি, মহাকরণ অভিযান নিয়ে এলেন, তারপর অতগুলো লোক ছেলে মেয়ে রাস্তায় মরে গেল। এখানে তো স্ট্যাম্পেডে 4 জন মানুষ মারা গেছে, খুব দুঃখজনক মৃত্যু। আরে কি মুশকিল, আরে কি মুশকিল, আপনি বলেছেন আপনার যুক্তি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনার যুক্তি, আপনার যুক্তি, আমার যুক্তি, আপনি বলেছেন একটু আগে, আপনি 21শে জুলাই বলেছেন একটু আগে, পুলিশ সরকার স্ট্যাম্পেড হয়েছিল কেন? দিয়ে গুলি আপনার নিজের লাইনে হাঁটবেন না, দাঁড়ান, আপনাকে প্রশ্ন করবো সুদীপ্তবাবু, আপনি যদি মনে করেন আপনি এখানকার অ্যাঙ্কার, আপনি অ্যাঙ্কার না, আপনাকে মনে করে দিই সুদীপ্তবাবু, আপনি অ্যাঙ্কার না, না কোনো কিছু বলাচ্ছি না, কিচ্ছু বলাচ্ছি না, বললেন কোন মুখে, কোন মুখে বললেন পুলিশ স্ট্যাম্পেড হতে দিল, কি করে হতে দিল, কিসের না না, দুটো জিনিস, আরে কিসের না না, আপনাদের রাজ্যের পুলিশ করে কি, আপনাদের পুলিশ করে কি, আরে পুলিশ কি করে, কি করে, ওখানকার কেন স্ট্যাম্পেড হয়, কেন বিরোধী দলনেতা কম্বল দিতে গেলে স্ট্যাম্পেড হয়, কেন হয়, কেন অর্গানাইজ করেছে বিরোধী দলনেতা, আবার কথা বলছেন, প্রশ্নের উত্তর দিন, তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, কাকে নিয়ে এসেছি সত্যি মহা মুশকিল, বুঝতে পেরেছি। ছেড়ে দিন, ধ্রুব এদিকে এসো, ধ্রুব এদিকে এসো, ধ্রুব এদিকে এসো, সুদীপ্তবাবুর কথা শুনিয়ে এবং মুখ দেখিয়ে আর সময় নষ্ট করে অসুবিধা আর লাভ নেই, বোঝা গেছে সুদীপ্তবাবু বোঝা গেছে, চেঁচিয়ে বাড়া মাথায় করে লাভ নেই কোনো, আপনার যে যুক্তি নেই সেটা বোঝা গেছে। এমন অবস্থা শঙ্কুদেববাবু, দেখুন 21শে জুলাইয়ের কথা বলতে চিড় বিড়িয়ে উঠলেন, আমি যদি আরেকটা কথা বলি কি করবেন কে জানে। আমি 21শে জুলাইয়ের কথাটুকু বলেই থেমেছি, স্ট্যাম্পেড ভার্সেস 21শে জুলাই, ওটাও পুলিশ এটাও পুলিশ, এটাও সামলাতে পারেনি ওটাও সামলাতে পারেনি। ওটা যদি এদের দায়িত্ব হয়, মানে স্ট্যাম্পেড হওয়া যদি যাদের আয়োজকদের দায়িত্ব তাই হয়, তাহলে মহাকরণ অভিযানের দায়িত্ব কার ছিল? শঙ্কুদেববাবু আপনি বলুন, আমার যুক্তি ভুল কিনা? এক, দ্বিতীয় বলেছেন আর একটা কথা বলেছেন, গুলি টুলি কী সব বলছিলেন, তো গুলি তো কপালে চালানোর কথা বলছেন রাজ্যের রাজকুমার, কিন্তু ঘুরে বেড়াচ্ছেন যুবরাজ, গুলি চালাতে বলে একদম কপালের মাঝখানে গুলি চালাতে বলে ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য কি ভয়, শুভেন্দু সভা যদি এত লোক আসে, কত লোকের মাঝখানে কপালের ঠিক এখানটাতে গুলি চালাবো, ঠিক করতে পারছেন? দাঁড়ান আপনার বলা হয়ে গেছে। শঙ্কুদেববাবু এই ভয়টাকে আপনারা কিভাবে দেখছেন বলুন তো, বলুন। আমি শঙ্কুদেববাবুকে প্রশ্ন করেছি, যেহেতু একটু আগে আপনার নাম গুলিয়ে গেছিল, আমি বলে দিয়েছি সবার কাছে আপনি সুদীপ্ত সরকার সেন না, এবার প্লিজ ওদের মধ্যে আর কোনো কনফিউশন তৈরি হতে দেবেন, আপনি শঙ্কুদেব পান্ডা না, শঙ্কুদেব পান্ডা বলুন। দেখুন, শুভেন্দুদা বিরোধী দলনেতা হিসেবে শুধু রাজনৈতিক কর্ম করতে পারছেন না এমনটা নয়,
তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে বাধা দেওয়া হচ্ছে বা সভা করতে বাধা দেওয়া হচ্ছে প্রশাসন, এমনটা নয়। তার থ্রেট পারসেপশন তুঙ্গে পৌঁছে দিয়েছে এই ক্যালাস প্রশাসনের জন্য। আমি সরাসরি আজকে আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি, শুভেন্দু অধিকারীকে কি মেরে ফেললে এদের শান্তি হবে? আমি জানতে চাই কোন গণতান্ত্রিক ব্যবস্থা এটা বলে যে আপনারা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, আপনারা তো শকুন শকুন বলে চিৎকার করেন, বলেন শকুনের রাজনীতি 2011-র আগে কী করেছিলাম বাদ দিলাম। সরাসরি শুভেন্দু অধিকারীর বাড়ি টার্গেট করছেন কেন? কেন নিয়ে চলে যাচ্ছেন? কেন বারবার তার বাড়ি ঘেরাও হচ্ছে? তার বাবার বয়স আজকে 90-এর কোঠায় আশপাশে, শিশির বাবুর মতো বর্ষিয়ান পলিটিশিয়ান তার বাড়িতে থাকেন, তার মা থাকেন, তার বাড়ির সামনে বারবার টার্গেট করেন কেন? আমরা সরাসরি অভিযোগ করছি যে বিষয়টা রাজনীতির মধ্যে নেই। এরা এটা বুঝেছেন যদি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া যায়, যদি শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা যায়, তাহলে আমাদের রাস্তা পাকা। কারণ একজনই তো রুখে দাঁড়িয়েছেন, একজনই তো প্রতিদিন রুখে দাঁড়াচ্ছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কোর্টে দৌড়াচ্ছেন। ভাই আমার বক্তব্য, ওনার সিকিউরিটি সিস্টেমে আপনারা রুট লাইনিং কেন দেবেন না? ওনার মতো প্রোফাইল সিকিউরিটি হোল্ডার কেন রুট লাইনিং পাবে না? আরেকটা খুব অদ্ভুত লেগেছে সৈকত বাবু, আমি একটু সৈকত বাবুর কাছে আসি। সৈকত গিরি একেবারে পার্শ্ববর্তী জেলারই মানুষ। সৈকত বাবু, আমার আরেকটা জিনিস অদ্ভুত লেগেছে, সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আরোহী কথা বলছেন, যিনি মারা গেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু কাদের ঠিক করে রাখার কথা আগে থেকে? বিরোধী দলনেতার কনভয় যাবে, তার কী ধরনের নিরাপত্তা আছে আমরা সবাই জানি। আবার বলছিলেন সুদীপ্তবাবু যে কি নেমে দেখেননি, মানে যাদের দলে আবু তাহের কণ্ঠহার হয়ে ঘুরে বেড়ান অলঙ্কারের মতো, তারা আবার শুভেন্দু অধিকারীর গাড়ির মানে কনভয়ের একেবারে পিছনের দিকের থাকা একটা গাড়ি, তাতে অভিযোগ যে মারা গেছে ওই গাড়ির ধাক্কাতে, এফআইআরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেই। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল ওই গাড়ির চালক, তাকে গ্রেফতার করবার আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া হয়নি, বিচারপতি বলেছেন। গ্রেফতার করার পরে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে গেছেন। সুকান্তবাবু, এটা কি অলিক কুনাট্যরঙ্গ হচ্ছে না? দেখুন, একটা বিষয়, এই মৃত্যুর ঘটনা, তাহেরের মৃত্যুর ঘটনা এবং শুভেন্দু অধিকারী কনভয়ের মৃত্যুর ঘটনা, দুটো ঘটনাই যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, নিশ্চিতভাবে জনপ্রতিনিধিদের, তার কনভয় এবং রাজ্য সরকারের যে একজন জনপ্রতিনিধি এমপি বিরোধী দলনেতা, তার যে পুলিশ প্রশাসনিক যে রুট ম্যাপিংয়ের পরিকল্পনা, তার গাফিলতি রয়েছে। আমি বক্তব্যটা একটু অন্য জায়গায় বলতে চাইছি। দেখুন, 2011 অবধি আমরা এই রাজ্যে সরকারে ছিলাম। আপনি যে পয়েন্টটা আলোচনা করছিলেন, 11-র আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কোনোদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। কলকাতায় কোনোদিন 21শে জুলাই কিংবা কলকাতার বুকে তৃণমূলের কোনো একটা র্যালি কিংবা তৎকালীন বিরোধী দলনেতা যিনি ছিলেন তার কোনো একটা সমাবেশ সভা, সেই সব মুহূর্তে আমাদের দিক থেকে, প্রশাসনিক দিক থেকে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছে। প্রশ্নটা আমরা বামপন্থীরা বরাবর মনে করি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে বিরোধী দল থাকবে, সেই বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী সভা বাতিল হচ্ছে, শুধু তাই নয়, বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি বাতিল করা হচ্ছে বিভিন্ন অছিলায়। আপনার মনে আছে কলকাতা শহরের বুকে আমরা একটা ইনসাফ সভা করতে চেয়েছিলাম, সেই ইনসাফ সভার মঞ্চ বাঁধতে পুলিশ তার পারমিশন দেয়নি। আপনার মনে আছে রিসরা থেকে শুরু করে শিবপুর, একের পর এক এলাকায়, সংঘর্ষ কবলিত এলাকায় যখন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কিংবা বাম কংগ্রেস সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি যখন শান্তি মিছিল করতে গিয়েছিল, তখন তাদের মিছিল করতে দেওয়া হয়নি। কিন্তু যাদের বিরুদ্ধে, যে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওই সাম্প্রদায়িক গন্ডগোল পাকানো উস্কানি দেওয়ার অভিযোগ, তারা সেখানে বহাল তবিয়েতে ঘুরে বেরিয়েছে। এখানে এই রাজ্যে শাসকের চরিত্রটা খুব পরিষ্কার। এই রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ নিয়ে চলে, শাসক সম্পূর্ণভাবে দলতন্ত্রে পরিণত হয়েছে এবং এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের কথা বলার স্বাধীনতা শুধু আজকে নয়, 2011 সাল থেকে হরণ করা হচ্ছে। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীরা, আগেকার তৃণমূল, তারা নিশ্চিতভাবে পরিকল্পনা জানেন কিভাবে কি বারণ টারণ করা হয়। আমি সে পাটে না গিয়ে আমি একটা কথা শুধু বলবো, আজকে শুভেন্দু অধিকারী ব্যক্তি নয়, ব্যক্তি হচ্ছেন তিনি বিরোধী দলনেতা। আজকে বিজেপি আছে, কালকে বিজেপি নাও থাকতে পারে, কিন্তু বিরোধী দলনেতার চেয়ারটা থাকবে। আপনার মনে আছে এ রাজ্যে বিরোধী দলনেতা ছিলেন আব্দুল মান্নান, বারে হেনস্থাহত হয়েছে। আমাদের পরিষদীয় বাম পরিষদীয় দলনেতা ছিলেন সুজন চক্রবর্তী, বারে হেনস্থাহত হয়েছে। বিধানসভায় বলবার সুযোগ পাওয়া যেত না। এই কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে একটা মিছিলের পারমিশন পুলিশ বারবার বাতিল করে দিত। কিন্তু উল্টো দিকে আপনি তাকিয়ে দেখুন, কোচবিহার থেকে বীরভূম এত সুন্দরভাবে 60,000 70,000 লোকের মিছিল হচ্ছে, 6,000 7,000 পুলিশ হাঁটছে। আমি শেষ করছি, একটা গ্রামের, একটা এলাকায় যেখানে নবজোয়ারের কর্মসূচি হচ্ছে, তার আশেপাশে 10-12টা গ্রামে লোডশেডিং হয়ে যাচ্ছে। এই প্রবল দাবদাহের মাঝখানে, এই মাঝখানে 3টে পরীক্ষা ছিল, পরীক্ষার্থীরা লোডশেডিং এর কবলে পড়ে রয়েছে, কিন্তু সুন্দরভাবে নবজোয়ার চলছে। বলতে দেবেন, এবার একটু বাদে আপনি আমার সময় মতো থেমে গেছেন, আপনি দুম করে লোডশেডিং ভাইপো বলে দেবেন, তার সহিত তবু থেমে লেগে যাবেন। আমি অনিন্দ্যবাবুর কাছে আসবো। তার আগে আমি একটা ইন্টারকাট মানে একটু দেখা আর কি, মানে রাজনৈতিক দলগুলো কে কি বলছেন এই প্রসঙ্গে আমরা জিজ্ঞাসা করেছিলাম।
আমি একবার একটু রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া সেটা একবার শুনিয়ে নিই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কথা কোথায় এক হচ্ছে কোথায় আলাদা হচ্ছে একবার দেখে নিই। যারা রোজ মুখ্যমন্ত্রীকে একবার করে, দেখুন সরকারের তরফ থেকে অ্যাপিয়ার হওয়া বা সরকারের বিরুদ্ধে একটা কোর্টের জাজমেন্ট যাওয়া, তার মানে সরকারের মাথায় যে তার গালেতে একটা থাপ্পড় খাওয়া, রোজ মুখ্যমন্ত্রীকে একটা করে থাপ্পড় খাওয়ান যারা, আমি সেই মানুষগুলোকে একবার খুঁজতে চাইছি। শুভেন্দুবাবুকে একটু মনে করে দিতে চাই রিপাবলিক বাংলার মাধ্যমে, এই আপনি শুভেন্দুবাবু এখন তৃণমূলের বিরুদ্ধে বলছিলেন, একসময় আপনি পূর্ব মেদিনীপুরে বলেছিলেন লাল ঝান্ডা থাকবে না, এখন আপনি লাল ঝান্ডা থাকবে না তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বলেছিলেন, এখন আপনি তৃণমূলের ঝান্ডা ছেড়ে গেরুয়া ঝান্ডা ধরে নিয়েছেন। কাজে তৃণমূল আপনার প্রাক্তন দলটা এরকমই, কোনো বিরোধিতার স্পেস দেবে না। দিদি এখন চাইছে না যে কেউ মানে ওনার বিরুদ্ধে মিটিং করুক বা ওনার অ্যাগেনস্টে কিছু বলুক, না হলে ওই যে আমাদের যেখানে মিটিং হতো, উনি যেখানে ধর্নায় বসেছিলেন, অতদিন ধর্নায় বলে উনি করলেন, উনি সেখানে আর আমরা পারমিশন পাচ্ছি না তাদেরকে। উনি যদি করতে চান, উনি ঠিক ওই ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেক বছরই 21 জুলাই উনি করেন। আমরা যদি করতে যাই আমরা পারমিশন পাবো না, আমাদেরকে হাইকোর্ট যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে। অনিন্দ্যবাবু, ধর্নার ফল হোক অথবা ঝর্নার জল, তৃণমূল ছাড়া কেউ পাবে না, কেউ খাবে না। না, 2011 সালের পর ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো সভা করার অনুমতি দেয় না তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল তখন 26খানা সভা করেছিল ভিক্টোরিয়া হাউসের সামনে। 2 নম্বর, 2019 সালের প্রদেশ কংগ্রেস এনআরসির বিরুদ্ধে মিছিল করতে চাইলে অনুমতি পায়নি। মিছিলটা ছিল হচ্ছে ত্রিপুর সুলতান মন্দির থেকে রাম মন্দির, পুলিশ বলল অনুমতি দেওয়া যাবে না, হাইকোর্টে গিয়ে অনুমতি নিতে হলো। 2023 ভাঙড়ে সভা করতে চেয়েছিল সিপিএম, ভাঙড়ের দক্ষিণ 24 পরগনা এসপি অনুমতি দেয়নি, সভা করার জন্য হাইকোর্টে যেতে হয়েছিল। সিজিও কমপ্লেক্সের সামনে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ সভা, অনুমতি দেয়নি পুলিশ। 2022 এসএফআই ডিওয়াইএফ এর ইনসাফ সভা ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে অনুমতি দেওয়া হলো না, সেই সভাকে সরিয়ে নিয়ে যেতে হলো। 29/8/2020 করোনার সময় মেয়র রোডে টিএমসিপি সভা করছে, পুলিশ অনুমতি দিচ্ছে। ওই একই দিনে আমরা বলেছিলাম মহাজাতি সদনে সভা করব ছাত্র পরিষদের, পুলিশ অনুমতি দেয়নি। আপনার মনে আছে শিলাদিত্য হালদার, সে প্রশ্ন করলে তাকে মাওবাদী আখ্যা পেতে হয়। তানিয়া ভরদ্বাজ প্রশ্ন করলে তাকে এসএফআই সিপিএম মাওবাদী বলতে হয়। অম্বিকেশ মহাপাত্র কার্টুন আঁকলে তাকেও জেলে যেতে হয়। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, নাগরিক সমাজ গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বারবার আমরা দেখেছি পুলিশের অত্যাচার, প্রশাসনের অত্যাচার। আমরা দেখেছি শ্রমিক, সরকারি কর্মচারী, শিক্ষকদের আন্দোলন করার অধিকারকে কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ প্রার্থীরা যখন আন্দোলনের জন্য একটা সভা করতে চাইছে তখন তাদের হাইকোর্টে গিয়ে অনুমতি চাইছে। কোন জায়গায় আছে? হিটলারি ব্যবস্থা চলছে নাকি? তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে গণতন্ত্র কোন পথে চলবে। আসলে পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন হয়নি, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে মমতাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রটা চলে গেছে। এই মমতাতন্ত্র এবং অভিষেক তন্ত্রের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই। আসলে আমি মানে 10 সেকেন্ডে ক্লোজ করবো। আসলে একটা সময় লোভে পাপ পাপে মৃত্যু ছিল না, এখন লোভে পাপ পাপে তিহার জেল। আমি নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু, এই জেলের প্রসঙ্গ যখন উঠলো, বেশ, তাহলে নির্মলা বাবু আপনার কাছে জানতে চাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাই শুভেন্দু অধিকারীর, আজকের নয়, দিন 2-3 আগের শুভেন্দু অধিকারীর বক্তব্য। কি বলেছিলেন আমি একবার শোনাই, তারপরে আমি আপনার কাছে আসছি নির্মলা বাবু। শুভেন্দু অধিকারীর বক্তব্য এনআইএ প্রসঙ্গে। আসছে এনআইএ, বাঁচাবে কে তখন দেখব। এনআইএ এসছে একের পর এক ঘটনাতে, এখন এসে চলেছে। 5 বছর পুরনো দাড়িভিটের ঘটনা তো এলো। আমার প্রশ্ন, এই সিমলাপাল থেকে শুরু করে যে কোনো জায়গায় যখনই শুভেন্দু অধিকারী যাচ্ছেন তার আগেই যে বাধা তৈরি করা, স্কুলে হেডমাস্টার অনুমতি দিয়ে দিয়েছেন, ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে ধরে নিয়ে এসে বলছে আপনি ক্যান্সেল করুন। কারণটা কি? ভয়টা কি? এনআইএর ভয়, শুভেন্দু অধিকারীর ভয়, মানুষ একজোট হয়ে যাচ্ছেন তার ভয়, বিরোধী দলনেতা গেলে আরও বেশি মানুষের সমাবেশ হবে তার ভয়? বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন নির্মলা বাবু। দেখুন, আপনাকে বলি, যে কোনো এইরকম মিটিং মিছিল করার যে সিদ্ধান্তগুলো বিরোধী দলেরা নেয় সেগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত, আইনের কোনো অরাজনৈতিক উত্তর হয় না। সুতরাং এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবেই কাটা হয় এবং সেটা কাটা হয় প্রশাসনের মাধ্যমে কাটা হয়, সেখানে পুলিশকে ব্যবহার করা হয়। কারণ আমরা অনেকবার দেখেছি
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উনি যা কিছু করতে চাইতেন, সিপিএম একটা নমিনাল বাধা তৈরি করত। পরবর্তী সময় সেই বাধাগুলো সরিয়ে ফেলেছিল এবং আস্তে আস্তে ওনাকে ধরুন 21শে জুলাইয়ের কথা যেরকম বললেন, এই একই রকম ভাবে ওনাকে অনেকবার মিটিং মিছিল করতে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনি একটু ভালো করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হয়ে 2011-তে এলেন এবং মুখ্যমন্ত্রী হলেন। তারপরে 3বার বিধায়ক হয়েছেন, তার মধ্যে একবার লড়াইয়ে উনি হেরে গেছেন, সেটা এখনো বিচারাধীন। ঠিক আছে, উনি কোর্ট কেস করে রেখেছেন। দল যখন ভাঙলো তখন মমতা হেরে গেলেন। কার কাছে হারলেন? শুভেন্দু অধিকারীর কাছে। অন্যরা যদি কিছু মনে না করেন, আমার সাংবাদিক হিসেবে যেটা আমার অ্যাসেসমেন্ট, পশ্চিমবঙ্গ এখন প্রায় দুভাগ হয়ে আছে। রাজনৈতিক নেতাদের যে মুখগুলো আমরা দেখি, আমি সাংবাদিক হিসেবে খুব প্রমিনেন্ট হিসেবে 3টে মুখ দেখতে পাই। একটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়টা যদি এক ধরেন, উল্টোটা শুভেন্দু অধিকারী এক। সুতরাং শুভেন্দু অধিকারী যা কিছুই করতে চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটাকে আটকাবেই, এবং সেটা রাজনৈতিক। ওকে যেমন সুদীপ্তবাবু বলছিলেন যে উত্তরগুলো দিচ্ছিলেন, ওগুলো তো অরাজনৈতিক উত্তর, যে ওখানকার মানুষের অসুবিধে হবে, এগুলো হবে, অমুক হবে, তো এগুলো নয়। আসলে সিদ্ধান্তটা রাজনৈতিক, যাকে রাজনৈতিকভাবে কমব্যাট করার মতো জায়গায় তৃণমূল নেই। এবং কেন নেই তার কারণ হচ্ছে পুলিশকে সে ব্যবহার করছে। আমরা দেখেছি পুলিশের ব্যবহার তখনই আসে যখন রাষ্ট্রীয় বৈধতার প্রশ্ন ওঠে। রাষ্ট্রীয় বৈধতাটা কোথায়? সিপিএম ঠিক একই জিনিস করত, শেষের দিকে পুলিশকে ব্যবহার করত, এবং ব্যবহার করতো আমরা বহুভাবে দেখেছি ব্যবহৃত, এবং যার জন্য বলা হতো যে পুলিশকে তারা হাঁটু গেড়ে রেখেছে। মমতার সময় বলা হচ্ছে পুলিশকে শুইয়ে দেওয়া হয়েছে। এবার পুলিশটা ফ্যাক্টর হয়ে গেল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মাঝখানে একটাই ব্যারিয়ার, তার নাম হচ্ছে পুলিশ। এবার পুলিশটাকে যদি ইউজ না করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তার রাজনৈতিক গোটা বৈধতাটাই চ্যালেঞ্জ হয়ে তাহলে কি সেই জন্যই একবার পুলিশ কোর্টে দৌড়াচ্ছে, একটা এফআইআর করতে দিন হুজুর, আর ওই পুলিশই আবার তার কাছে অনুমতি চাইতে এলে তখন বলছেন আপনার সবার অনুমতি নেই। এই একই পুলিশের খেলা। একদমই তাই। তার কারণ হচ্ছে প্রশাসন আর সেভাবে কাজ করতে বিরোধীদের বিরুদ্ধে হয়তো পারছে না। বেশ, শঙ্কুদেব পান্ডা কিছু বলতে চাইছেন নির্মলবাবু, আপনার কথার পরিপ্রেক্ষিতে। শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদেব। নির্মলদা, আমরা সাধারণত তৃণমূল কংগ্রেসে একটা রাজনৈতিক কৌশল দেখেছি, যে চিত্রনাট্যটা আমাদের কাছে সকলের কাছেই পরিষ্কার, আপনিও আমার সাথে হয়তো একমত হবেন। সেটা হচ্ছে ধরুন মুকুলদা বা অর্জুন সিং বা ধরুন রাজীব ব্যানার্জি বা মানস ভূঁইয়া, ইভেন রবিরঞ্জন বাবু, এদের রবিদা মানে আমাদের এমএলএ কাটোয়া, দেখবেন এদের প্রত্যেকের ক্ষেত্রে তৃণমূলের একই নাটক। সেটা হচ্ছে একটা ফলস এফআইআর জেনারেট করা, এদেরকে ব্ল্যাকমেল করা এবং তাদেরকে কোনোভাবে ভাঙিয়ে নিজের দলে নিয়ে আসা। একমাত্র শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে একের পর এক এফআইআর করবার পরেও তিনি তার জায়গায় স্থির রয়েছেন এবং কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছেন। আমি একজন সিনিয়র পলিটিশিয়ানের কাছে একটা শিখেছিলাম যে বিপরীত পরিস্থিতিতে যিনি দাঁড়িয়ে থাকেন তিনি লিডার। শুভেন্দু অধিকারী সেই জায়গাটা বিরোধী দলনেতা হিসেবে আমার মনে হয় আপনি একমত হবেন যে ইতিমধ্যেই সেই এস্টাবলিশমেন্টের জায়গায় গেছেন। এবং আরও এক ধাপ উপরে উঠে আমি বলবো, এখানে আমার অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের বন্ধুরাও রয়েছেন। ধরুন ডিএ আন্দোলন হোক বা এই ধরনের গণ আন্দোলন যখন তৈরি হচ্ছে, সেখানেও তিনি বৃহত্তর জায়গায় সেই কল নিতে পেরেছেন বাংলায় দাঁড়িয়ে এবং বলতে পেরেছেন নো ভোট টু মমতা। তাই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হয়েছে সেই পুরনো চিত্রনাট্যের পুনর্নবীকরণ করবার চেষ্টা তৃণমূল কংগ্রেসের। একের পর এক মিথ্যা এফআইআর, এবং সেই মিথ্যা এফআইআরের পর এখন তো ডেড বডি নিয়ে রাজনীতি, এবং চেষ্টা হচ্ছে, আমি সরাসরি আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি, আমি আতঙ্কিত, আমি চিন্তিত যে এরা শেষ পর্যন্ত না পেরে শুভেন্দুদাকে মেরে ফেলতে পারে। They can do anything. আমি শুনুন আমি একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী সিকিউরিটি সিস্টেম এরা সরাসরি ব্রেকডাউন করছে, আমি অভিযোগ করছি। কারণ রাজ্য সরকারের উচিত ছিল একজন এই প্রোফাইলের সিকিউরিটি হোল্ডারকে তার সিকিউরিটির জন্য কোর্টে কেন যেতে হবে? অনেকবার এই শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনা নিয়ে আমি জিজ্ঞাসা করেছি, আপনি
বা আপনারা আপনাদের দলের অন্যান্যরা ঠিক একই কায়দায় আশঙ্কা প্রকাশ করেছেন। শুভেন্দুবাবু স্মিত হেসে এড়িয়ে গিয়েছেন প্রত্যেকবার, বুম। এমনকি আমি টেলিফোনে ধরার চেষ্টা করাতে উনি বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, অনির্বাণবাবু আমাকে ছেড়ে দিন এই বিষয়টাতে। আমার প্রশ্ন, আপনারা এতদিন ধরে এড়িয়ে গেলেন, সরকার কিন্তু প্রথম চান্সটা নিয়ে নিল। নির্মলবাবু কথাটা বুঝতে পারছেন? না না, আমি একমত। নির্মলদা বলার আগে আমি শুধু একটা লাইন বলবো, সরকার কোথায় চান্স নিল? চান্স তো পলিটিক্যাল পার্টি নিচ্ছে। সরকার যদি এই দুর্ঘটনায় চান্স দিত তাহলে দুর্ঘটনার এনকোয়ারি হতো, বডি রিকভারি হতো। আর সেই বডি আমাদের, আপনাকে আমরা একটা কথা বলি অনির্বাণবাবু, এরা বলেন তো আমরা শকুনের রাজনীতি করি, এরা এই ধরনের আমাদের টিটকিরি করেন। একজন আমাদের কর্মীকে গুলি করে ঘরের মধ্যে রাত্রে হত্যা করে দিল, তারপরে পোস্টমর্টেম করার পর সেই বডি নিয়ে আমরা কোনো জায়গায় আমাদের পার্টি অফিসে পর্যন্ত মালা দিতে নিয়ে যেতে পারিনি। আর সেখান থেকে 40 কিলোমিটার একটা দুর্ঘটনায় ডেড বডি নিয়ে চলে গেল তার বাড়িতে। এরকম কত শহীদের লাশ আমাদের বইতে হয়েছে। হ্যাঁ, তো কেন করবে না? কেন করবে না? আরে এক সেকেন্ড ভাই, ভাই এক সেকেন্ড ভাই, কেন করবে না? অপারেশন খেজুরি, অপারেশন মুখবেড়িয়া কারা করেছিল? শেষ করলে বলবো আজকে এই সব হবে যে পলিসি শেষ করলে বলবো জুতোতে পা গলিয়েছো, সেই জুতো এখন তৃণমূল বলছি। আমি ভাই মনে করি না যে একজন কর্মী মারা গেল তার ডেড বডিকে সম্মান জানাবো না বা তাকে নিয়ে হচ্ছে আমি কোনো জায়গায় পার্টি অফিসে যেতে পারবো না। আরে তোমরা খুন করেছো ভাই, তোমরা খুন করেছো, তোমরা খুনি। সিপিএম দিনের পর দিন বাংলায় মানুষকে খুন করেছে। ভাই এক সেকেন্ড, আমি মমতা, আরে এত মুশকিল, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর হত্যা করার ফলে যে সমস্ত মৃতদেহ কর্মীদের নিয়ে তিনি মিছিল করেছেন তাকে আমি শকুনের রাজনীতি মনে করি না। আমি মনে করি না বলেই আজকেও যদি কেউ মানুষ মারা যায় তার কর্মীর পাশে গিয়ে দাঁড়ানোটা আমি শকুনের রাজনীতি বলে মনে করি না। কিন্তু এটা ঘৃণ্য রাজনীতি, এটা ঘৃণ্য রাজনীতি যে একটা দুর্ঘটনায় মৃতদেহকে নিয়ে গিয়ে আমি সরাসরি বিরোধী দলের বাড়িতে গিয়ে আটক করব, এ ধরনের রাজনীতিকে সমর্থনযোগ্য নয়। সেখান থেকে আমি আতঙ্কিত। এরা যা খুশি করতে পারে, এদের লক্ষ্যই হচ্ছে শুভেন্দু অধিকারী। কোনো না কোনো ভাবে ধরো, হয় হত্যা করো, আর ধর খুনি সিপিএম এর কাছে শিখবো, খুনি সিপিএম এর কাছে শিখবো। ছাত্র নেতা হিসেবে আমি এইটুকু বলবো, তুমি যখন সুদীপ্ত গুপ্তর নাম তুলেছ আমি বলছি ছাত্র নেতা হিসেবে যে কোনো ছাত্রের মৃত্যু আন্দোলন করতে গিয়ে দুঃখজনক। সেদিনও বলেছিলাম, আজও বলছি। সেদিন আমি রাজনীতিতে যে জায়গায় থাকি না কেন আমি এই কথা অপ্রকাশ্যে বলেছিলাম যে কোনো ছাত্র আন্দোলনে গিয়ে ছাত্র যদি মৃত্যু হয় তাও পুলিশের গুলিতে আমি তীব্র দাঁড়িয়ে বিরোধিতা করবো, সেখানে রাজনীতি দেখবো। একটা স্টেটমেন্ট দেখিয়ে দেবে সেই সময় আবার কথা বলছি সিপিএম বড় খুনি, তোমরা বডি ফেলে তারপরে নুন দিয়ে দিয়েছিল। খুন করেছো বাংলায়, নির্মলবাবুর কাছে যাবো। নির্মলবাবু প্লিজ প্লিজ প্লিজ, নির্মলবাবু খুনি কিনা জিজ্ঞেস করো। নির্মলবাবু, নির্মলবাবু তুমি মনে করো না এরা খুনি? সাইবাড়িতে কি করেছিল? সাইবাড়িতে কি করেছিল? আমি নির্মলবাবু হাত তুলেছেন, নির্মলবাবু হাত তুলেছেন। নির্মলবাবু এরা সাইবাড়িতে কি করেছিল? এরা সাইবাড়িতে কি করেছিল? সাইবাড়িতে কি করেছিল? এত তুমি সুনীত বাবুর এগেইনস্টে বলছো আজকে তো ববিদা নির্মলবাবু প্লিজ বলুন, সৌজন্য সাক্ষাৎকার করে। আরে কোথায় সাক্ষাৎকার? নির্মলবাবু প্লিজ বলুন, শঙ্করবাবু প্লিজ, সময় শেষ হয়ে গেছে। নির্মলবাবু বলুন। না না, আলোচনাটা একেবারে অন্যদিকে চলে যাচ্ছে। শুনুন, এইরকম না পারস্পরিক ধাক্কাধাক্কি ঝগড়াঝাটি নমুনা অনেক আছে। সিপিএম কি করেছে, তৃণমূল করেছে, এরকম বাদানুবাদ চলতেই থাকে। আপনি একটা সিরিয়াস রাজনৈতিক আলোচনা করছেন যেখানে বিরোধী নেতাকে নিয়ে আলোচনা করছেন। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সব সময় সিপিএম আক্রমণ করত, অথচ সেই সময় সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক ছিলেন, সোমেন মিত্র বিধায়ক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে করতে
জ্যোতিবাবু কিন্তু বুদ্ধদেব বাবু পাল্টা মুখ হয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কেউ আর ছিলেন না। আজকে যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে ঠিক এই ভুলটাই করছেন, সমানে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে চলেছেন, যার ফলে শুভেন্দু অধিকারীর ইম্পর্টেন্সটা দিনে দিনে বাড়ছে। সেটা উনি বুঝতে পারছেন, কিন্তু ওনার কিছু করার নেই, উনাকে এটা করতে হবে, কারণ দুটোই মুখ এই মুহূর্তে বাংলায় সামনাসামনি রয়েছে। আর যে দুটো মুখ, মোহাম্মদ সেলিম এবং অনিন্দ্যবাবুদের অধীর চৌধুরী, সেই মুখ দুটো সামনে আসছে, মিলিয়ে যাচ্ছে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে গুরুত্ব কতটা দেবেন আমি গ্যারান্টি দিচ্ছি। আমি আপনার সাথে শুধুমাত্র বিরোধী নেতার নাম বলে বলে একজনকে নেতা বানানো যায় না। নেতা বিরোধীরা যখন আক্রমণ করে তখন তার মধ্যে কিছু পোটেনশিয়াল থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, তাই তিনি আক্রমণের শিকার হয়েছেন। শুভেন্দু অধিকারীর মধ্যে তৈরি হয়েছে, তাই তিনি আক্রমণের শিকার হয়েছেন। এখানে কেউ আক্রমণ করছে বলে নীলাদ্রিবাবুর কাছে যাওয়ার আগে আমি শুধু একটাই কথা নীলাদ্রিবাবু আপনাকে স্মরণ করিয়ে দেবো, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, জনসভাগুলো হাউসফুল, এই কারণে কি চক্ষুশূল নীলাদ্রিবাবু? না না, সেটা একটা কারণ হতে পারে, আরও কারণ নিশ্চয়ই আছে অনির্বাণ। অনির্বাণ, আমাদের ভুলে গেলে চলবে না 2021-এর নির্বাচনে যখন তৃণমূল বিরাট জয় পেল, শুভেন্দু অধিকারী একটা গর্হিত অপরাধ করে ফেলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন। পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হচ্ছেন একজন নেতার কাছে, এই দৃশ্য মানুষ দেখেছে, ঠিক সেদিনই শুভেন্দু অধিকারী সম্ভবত টার্গেট হয়ে গেছেন। আসলে পশ্চিমবঙ্গে শুধু শুভেন্দু অধিকারী টার্গেট নয়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয় করার সম্ভাবনা দেখাবেন তিনি টার্গেট। এখানে একটা বিরাট অসহিষ্ণুতা চলছে, আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় অনির্বাণ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েও যেমন সভার অনুমতি পাচ্ছেন না, বাংলার সাধারণ মানুষও সেরকমই কেরালা ফাইলস দেখার অনুমতি পাচ্ছেন না। যে চলচ্চিত্রটা সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়েছে এবং আদালত যেটাকে ব্যান করতে অস্বীকার করেছে কেরালা হাইকোর্ট, সেটা দেখার অপরাধে কিছু মানুষকে গ্রেপ্তার করে দিয়ে গেছে পুলিশ, সেটা আমরা দেখেছি। এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে মানুষের চোখে যে পশ্চিমবঙ্গের পুলিশ কি আর পুলিশ আছে, না তৃণমূলের ক্যাডারে রূপান্তরিত হয়ে গেছে? কারণ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্নে বসে রাজনৈতিক বক্তব্য রাখছেন, পেছনে পশ্চিমবঙ্গ সরকারের লোগো। আমরা দেখছি প্রশাসনিক সভায় রাজনৈতিক বক্তব্য হচ্ছে, কোথাও যেন প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে দেখতে পাচ্ছি পাকিস্তানে যে কি পরিস্থিতি, এই সবকিছুর মাঝখানে নীলাদ্রিবাবু আজকে যুবরাজ পঞ্চায়েতের কথা মুখে এনেছেন, কি বলেছেন, কি পঞ্চায়েতের দিবাস্বপ্ন, বিজেপির পঞ্চায়েত জয়ের স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে ইত্যাদি। আমার একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বারবার এই বাধা দান, পুলিশের অনুমতি দিতে, আর বারবার পুলিশের হাইকোর্টে ছুটে যাওয়া বা কোনো না কোনো কোর্টে ছুটে যাওয়া অনুমতি পেতে শুভেন্দুর বিরুদ্ধে একটা এফআইআর। আমার এখান থেকেই প্রশ্ন, আমার দ্বিতীয় অগ্নিবাণ, আমি এটা দিয়ে শেষ করবো, আমার দ্বিতীয় অগ্নিবাণ। শুভেন্দু ঢুকলে জেলে পঞ্চায়েতের তারিখ মেলে, মাঝখানে তো পঞ্চায়েতের কথাবার্তা বন্ধ হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাগ কাটছিলেন না মুখে, আজকে হঠাৎ আবার পঞ্চায়েতের কথা শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজাশেখর মান্তার এজলাস বদলে জয় সেনগুপ্তর এজলাস, অনেক তো চেষ্টা করলেন, কিন্তু যা চাইছেন সেটা পাচ্ছেন। তাহলে কি শুভেন্দু অধিকারী জেলে ঢুকলে পঞ্চায়েতের তারিখ মিলবে? বাংলার মানুষ জানতে পারবেন কবে পঞ্চায়েত ইলেকশন। শোকদেববাবু একটা কাজ করবেন, 30 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে ক্লিয়ার কাট বলবেন প্লিজ, বাংলার মানুষ যাতে একটা পঞ্চায়েত পান। দেখুন যুবরাজ এত কষ্ট করছে, আপনাকে শুভেন্দুবাবুকে বলবেন অন্তত একবার স্বেচ্ছায় আত্মসমর্পণ করে চলে যেতে, তাহলে যদি বাংলার মানুষ পঞ্চায়েতটা পান, নাহলে পাবেন না মনে হয়। শঙ্করবাবু 30 সেকেন্ড। দেখুন, পঞ্চায়েত নির্বাচনটা করার এদের কোনো ইন্টারেস্ট নেই, এরা পঞ্চায়েত নির্বাচনটা লুটবার ইন্টারেস্টে রয়েছেন। কারণ পঞ্চায়েত রুটে যে ধরনের দুর্নীতি এবং বেনিয়ম অনিয়ম করেছে, আপনি আমার কথার উত্তর দিলেন না। মানুষ এদের বীতশ্রদ্ধ, শেষ লাইনে দেবো বীতশ্রদ্ধ, তাই মানুষ
আজকে ভুল বুঝিয়ে লুটে নেওয়ার পঞ্চায়েতের এদের ছক, কিন্তু অসুবিধা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারী যেভাবে রুখে দাঁড়িয়েছেন তাতে সহজে লুটে নিতে পারবেন বলে তিনিও সন্দিহান। এখন বহু পঞ্চায়েত হাতছাড়া হয়ে যেতে পারে, তাই শুভেন্দু অধিকারীকে হয় জেলে পাঠাও, নয় টার্গেট করো, না হলে মেরেই ফেলো। শুধু 30 সেকেন্ড। শুভেন্দু অধিকারী জেলে যদি পাঠাতে পারেন, যদি পাঠাতে পারেন, আদারওয়াইজ আমি তো বললাম যে ওনারা তো আত্মসমর্পণ করার কথা ভাবছেন না। যদি পাঠাতে পারেন তাহলে কি পঞ্চায়েত করবেন, নাহলে করবেন না? দেখুন, একটা কথা বলি, জেলে পাঠাবার তো সে যদি কোনো অপরাধ করে নিশ্চয়ই জেলে যাবে। ভারতবর্ষের অনেক বড় বড় নেতা জেলে গেছে, শুভেন্দুবাবু কোনো তাদের থেকেও বড় না। এবার আমার কথা হচ্ছে পঞ্চায়েত তার নির্ধারিত সময় হবে, পঞ্চায়েত নিশ্চয়ই সরকার পঞ্চায়েত কবে, কিন্তু কবে হবে পঞ্চায়েত, কবে? এত কথা আপনি অসভ্যতা কি জানতে চাইছি? আরে হবে হবে শুনে তো আমি পুরো হয়ে গেল। কবে হবে আমি সেই প্রাইমারি স্কুলে শুরু হয়েছিল, বললো পঞ্চায়েত হবে, পঞ্চায়েত হবে। পঞ্চায়েত সেদিন হবে যেদিন ওদের কর্মসূচি শেষ হবে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা। তাতে কি হবে? তাতে কি হবে? উনি আগে বলুন কাকা হবে, অনিন্দ্যবাবু কবে হবে? কাকা কবে হবে? অনিন্দ্যবাবু কবে হবে? নির্ধারিত টাইমে পঞ্চায়েতে ইলেকশন করে স্টেট ইলেকশন কমিশনের দায়িত্ব আছে। পঞ্চায়েত দপ্তর ডিসিশন নেবেন, আপনি ডিসিশন নেবেন, আপনি ডিসিশন নেবেন, আপনি ডিসিশন নেবেন। না না প্লিজ ওকে বলুন, হয়ে গেছে, হয়ে গেছে। 30 সেকেন্ডে বলুন, 30 সেকেন্ড হয়ে গেছে, শুধু 30 সেকেন্ড হয়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে। আন্দোলন করছে 10 দিন ধরে, রেসলিং ফেডারেশনে বলে যাবে। ধর্মতলা যারা বসে আছেন তারা আপনাদের ধর্মতলায় বসে আছেন, ধর্মতলায় গেছেন, ধর্মতলায় গেছেন, ধর্মতলায় যারা বসে আছে গেছেন, ধর্মতলায় যারা বসে আছে এবার সুদানে চলে যান, সুদানে যান, সুদানে সেখানে চলে যান, সুদানে চলে যান, সুদানে সুদানে যান। তাদের পুলিশ নির্যাতন করেনি, ভারতবর্ষের যারা নক্ষত্র, যারা গোল্ড মেডালিস্ট, তাদেরকে পুলিশ নির্যাতন সুদানে চলে যান। ধর্মতলায় যেতে পারেন না, সুদানে চলে যান। আরে ভাই, ধর্মতলায় যেতে পারেন না, সুদানে চলে যান। আপনি শুরু করুন। আরে ভাই চুপ করো, চুপ করো, চুপ করো। বাংলার মানুষ তোমার বক্তব্য শুনতে চাইছে না। চুরি করে, সন্ত্রাস করে, সমস্ত কিছু ভাগ করে দিয়েছো। কোথায় কে কার সাথে হাত মিলিয়েছে? আরে তোমরা বমিয়া কিংবা শুভেন্দু অধিকারী আজকে বৈঠক করেছে। তুমি বমিয়াকে ভোট করেছো, এখন বিজেপির বিরুদ্ধে কতটা বলবে? এখানে 10টা হাল্লা মিটিং হয়েছে, হাজরামোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিল। কে মেরেছিল? লালু আলম আর বাদশা আলম। আজকে সেই বাদশা আলম বিজেপির দলের আলো করে বসে আছে, আর লালু আলম তৃণমূল দলের নেতা। আমি শুধু বলছি পঞ্চায়েত সেদিনই হবে যেদিন রিজার্ভ বেঞ্চে প্লেয়াররা এখন সব চলে গেছে জেলে, নতুন প্লেয়ার তৈরি করবে রিগিং করে সন্ত্রাস করার জন্য। সেই প্লেয়ারদের ট্রেনিং করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না এই ট্রেনিংটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচন হবে না। 10 সেকেন্ড। লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে জনগণ প্রস্তুত। দিদি মোদি যতই সেটিং থাকুক, ইডি সিবিআই না ধরলেও বাংলার মানুষ এদেরকে পঞ্চায়েতের বাইরে বের করে দেবে। পঞ্চায়েতে জনগণের পঞ্চায়েত গড়ে তুলবে। পঞ্চায়েতের অপেক্ষায় রইলাম, আপাতত পঞ্চায়েতের অপেক্ষায় রইলাম। আমি শুধু একটাই কথা বলবো, এক মিনিট হয়ে গেছে, হয়ে গেছে। একটাই কথা বলবো, আমি শুধু একটাই কথা বলবো, আমি শুধু একটাই কথা বলবো। না, সুজিতবাবু থামতে চাইছেন না, সুজিতবাবু থামতে চাইছেন। আমি শুধু একটাই কথা বলবো, একটাই কথা বলবো যে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নতুন কোর্স শুরু করছেন ডাক্তারির জন্য 3 বছর, নার্সদের জন্য 15 দিন। কিন্তু আমার প্রস্তাব, এ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের জন্য একটা কোর্স চালু করুন, ক্র্যাশ কোর্স, 7 দিনের ক্র্যাশ কোর্স এ রাজ্যের পুলিশের জন্য, আইন পড়ার জন্য আর আইন মেনে চলার জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ আজকের মতো এ পর্যন্ত। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালী, এর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।